পাই পড়েছে ভারত। চীনের কড়া বার্তা, দিল্লির মাস্তানি আর চলবে না। ভারতের শত্রু চীনের সঙ্গে একাধিক বড় চুক্তি করেছে তারেক রহমান। ভারতের গণমাধ্যম এনডিটিভি নিজেই বিশ্লেষণ করে বলছে, এই সফরে এমন কয়েকটি সিদ্ধান্ত হয়েছে যা ভারতের কৌশলগত স্বার্থের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগকে এক বিন্দু পাত্তা দিল না চীন। বাংলাদেশের প্রতি নিজেদের সমর্থন আবারও জোর গলায় জানিয়ে দিল বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ে জিয়াকুনসাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ ও চীনের এই দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পূর্ণভাবে যে কোনো তৃতীয় পক্ষের প্রভাব থেকে মুক্ত থাকা উচিত। এবার ভারতকে তৃতীয় পক্ষ হিসেবে উল্লেখ করে কড়া বার্তা দিল চীন। তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে সহায়তা করার ব্যাপারে আশ্বস্ত করেছে চীন এবং ভারতকে ইঙ্গিত করে প্রভাবমুক্ত থাকার আহ্বান করেছে। বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় বাংলাদেশের পাশে দাঁড়ানোর ঘোষণা দিল চায়না। আর এই খবরে গভীর পর্যবেক্ষণে নেমেছে ভারত। এক ধাক্কায় ঢাকা বেইজিং সম্পর্ক উঠে গেল নতুন উচ্চতায়। আর এই উচ্চতার প্রতিটি ধাপ যেন গিয়ে আঘাত করছে দিল্লির ভূরাজনৈতিক স্বস্তির গায়ে। কারণ চীন এবার শুধু বন্ধুত্বের বুলি আওড়ায়নি, একেবারে ভারতের সীমান্ত ঘেঁষে এসে দাঁড়িয়েছে। ভারতীয়দের দাদাগিরি শেষ হতে চলেছে বাংলাদেশ থেকে। প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছে, এইদিকে আমাদের সেনাপ্রধান ইউরোপে যাচ্ছে। সব দিক মিলিয়ে ভারতের এখন অবস্থা টালমাটাল অবস্থা, কারণ তাদের আধিপত্য বাংলাদেশ থেকে বিলীন হতে চলেছে। আজ 1 জুলাই, 2 বছর আগে এই জুলাইকে কেন্দ্র করেই আন্দোলন শুরু হলো শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এবং পরবর্তীতে 36 দিনের মাথায় শেখ হাসিনার সরকারের পতন হলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে পরিস্থিতি তার প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে তুলে ধরবো। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তো দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগকে এক বিন্দু পাত্তা দিল না চীন। বাংলাদেশের প্রতি নিজেদের সমর্থন আবারও জোর গলায় জানিয়ে দিল বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ে জিয়াকুনসাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ ও চীনের এই দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পূর্ণভাবে যে কোনো তৃতীয় পক্ষের প্রভাব থেকে মুক্ত থাকা উচিত। ঠিক একই দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে দৃঢ় কণ্ঠে বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। সব মিলিয়ে তিস্তা নিয়ে বাংলাদেশ ও চীনের এই অনড় ও আপোষহীন অবস্থান দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক সম্পূর্ণ নতুন সমীকরণের জন্ম দিয়েছে। দর্শক, এই সমীকরণের শুরুটা কিন্তু আজকের নয়। হিমালয় থেকে নেমে আসা তিস্তা নদী সিকিম ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে মিশেছে যমুনায়। বাংলাদেশের উত্তরাঞ্চলের কোটি মানুষের কৃষি ও জীবিকা এই নদীর উপর প্রত্যক্ষভাবে নির্ভর করে, কিন্তু বছরের পর বছর ধরে তিস্তা যেন এক চরম যন্ত্রণার নাম। শীতকালে উজান থেকে পানি না পেয়ে নদী শুকিয়ে কাঠ হয়ে যায়, বিঘ্নিত হয় বিশাল অঞ্চলের সেচ ব্যবস্থা। আবার বর্ষা আসলে অতিরিক্ত পানির তোরে ভেসে যায় মাইলের পর মাইল ফসলি জমি ও সাজানো ঘরবাড়ি। এই খরা বন্যার নির্মম চক্র থেকে বাঁচতে গত 1.5 দশক ধরে ভারতের সাথে একটি স্থায়ী পানি বন্টন চুক্তির আপ্রাণ চেষ্টা করেছে ঢাকা। 2011 সালে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের একেবারে দ্বার প্রান্তে পৌঁছালেও ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জাঁতা কলে পড়ে তা আজ এক যুগ পরও ঝুলে আছে। ফলে বাধ্য হয়ে বিকল্প পথে হাঁটতে শুরু করেছে বাংলাদেশ। উজানের পানির জন্য অনন্তকাল অপেক্ষা না করে বাংলাদেশ নিজের ভূখণ্ডে পানি ধরে রাখা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে নদী ব্যবস্থাপনার সাহসী সিদ্ধান্ত নেয়। এভাবে জন্ম নেয় বহুল আলোচিত তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প। প্রায় 14 কোটি কিউবিক মিটার জমে থাকা পলি অপসারণ, 171 বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার এবং 124 কিলোমিটার দীর্ঘ নতুন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের এই বিশাল ও উচ্চবিলাসী পরিকল্পনায় হাত মেলায় চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাওয়ার চায়না। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে প্রকল্পের কারিগরির সম্ভাব্যতা যাচাই সমীক্ষা দ্রুত শেষ করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আর ঠিক এখানেই তীব্র অস্বস্তি নিয়ে নড়ে চড়ে বসেছে নয়াদিল্লি। ভারতের গভীর উদ্বেগের মূল কারণ মূলত দুটি: ভৌগোলিক অবস্থান এবং সেখানে চীনের দীর্ঘমেয়াদী উপস্থিতি। প্রস্তাবিত প্রকল্পটি বাংলাদেশের যে অঞ্চলে বাস্তবায়িত হতে যাচ্ছে তা ভারতের অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের একেবারেই কাছাকাছি। মাত্র কয়েক কিলোমিটার চওড়া এই সংকীর্ণ ভূখণ্ডটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তার উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে যুক্ত করেছে। ভারতের মূল ভয় হলো এই স্পর্শকাতর সীমান্তের এত কাছে চীনা প্রকৌশলী অত্যাধুনিক সামরিক ক্ষমতা সম্পন্ন যন্ত্রপাতির দীর্ঘমেয়াদী উপস্থিতি তাদের জাতীয় নিরাপত্তার জন্য এক বিরাট ঝুঁকি তৈরি করতে পারে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে নদী ব্যবস্থাপনার মতো মেগা প্রকল্পের জন্য নিখুঁত হাইড্রোগ্রাফিক সার্ভে, উন্নত স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন হয়। ভারতীয় বিশ্লেষকদের আশঙ্কা, এই আধুনিক প্রযুক্তির আড়ালে সিকিম ও পশ্চিমবঙ্গের ভারতীয় সেনা ও বিমান বাহিনীর ঘাটের সামরিক মুভমেন্টের উপর নজরদারি বা তাদের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় আড়ি পাতার একটা স্থায়ী সুযোগ তৈরি হতে পারে। দর্শক, এক সময় পরিস্থিতি সামাল দিতে ভারত নিজেই তিস্তা প্রকল্পে অর্থায়ন ও কারিগরি সহায়তার পাল্টা প্রস্তাব দিয়েছিল।
যাতে চীনকে এই কৌশলগত অঞ্চল থেকে দূরে রাখা যায়। কিন্তু 2024 সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর আঞ্চলিক ক্ষমতার সমীকরণ আমূল বদলে গেছে। ক্ষমতার এই পালাবদলের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়া চীনকে বেছে নিয়েছেন, যা কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সফরের মধ্য দিয়ে ঢাকা বেজিং সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং দুই দেশের বহুমুখী কৌশলগত সহযোগিতা আরও বৃদ্ধি পেয়েছে। ভারতের তীব্র আপত্তি সত্ত্বেও চীনের সঙ্গে তিস্তা নদী প্রকল্পের যৌথ সমীক্ষায় দ্রুত গতিতে এগিয়ে যাওয়া এবং মোংলা বন্দরের একটি বড় অর্থনৈতিক অঞ্চল প্রকল্প থেকে ভারতকে বাদ দিয়ে চীনা প্রস্তাবকে বেছে নেওয়ার মতো সাহসী সিদ্ধান্তগুলো ঢাকার সম্পূর্ণ স্বাধীন ও নতুন নীতিগত অবস্থানের স্পষ্ট ইঙ্গিত দেয়। তবে এর ভিতরেও একটা বড় প্রশ্ন থেকে যায়। অনেক নদী ও পরিবেশ বিশেষজ্ঞ মনে করেন যে নদীর মূল চাবিকাঠি বা উজানের পানির প্রবাহ বাংলাদেশের সরাসরি নিয়ন্ত্রণে নেই। সেখানে কেবল অভ্যন্তরীণ প্রকৌশল বা বাঁধ দিয়ে দীর্ঘমেয়াদী সংকটের কতটা স্থায়ী সমাধান সম্ভব। তাছাড়া 1996 সালের ঐতিহাসিক গঙ্গার পানি বন্টন চুক্তির 30 বছর মেয়াদী সময়সীমাও 2026 সালের শেষ ভাগে পূর্ণ হতে যাচ্ছে। ফলে গঙ্গা চুক্তি নবায়নের এই ক্রান্তি লগ্নে তিস্তা প্রকল্প দুই প্রতিবেশীর পানি কূটনীতিতে এক নতুন এবং জটিল মাত্রা যোগ করেছে। আপাতত সব বাধা উপেক্ষা করে চীন ও বাংলাদেশ তাদের যৌথ কারিগরি সমীক্ষা নিয়ে দ্রুত গতিতে এগিয়ে নিতে যাচ্ছে। তিস্তা প্রকল্প এখন আর কেবলই শুষ্ক মৌসুমের পানি সংকট বা বর্ষার বন্যা নিয়ন্ত্রণের কোনো সাধারণ ইঞ্জিনিয়ারিং সমাধান নয়। এটি এখন আন্তর্জাতিক নদীর পানি ব্যবস্থাপনা, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের এক রোমাঞ্চকর চাল। কলকাতার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাংলাদেশ দখলের স্বপ্নে এবার এক বালতি জল ঢেলে দিলেন তারেক রহমান। রাতের আধারে সীমান্ত পেরিয়ে সোজা ঢাকা টার্গেট করে ঢুকেছিল ভারতের এর দুই দুর্ধর্ষ গুপ্তচর। উদ্দেশ্য ছিল একটাই, যে কোনো মূল্যে রাজধানী ঢাকার নিয়ন্ত্রণ নেওয়া আর পুরো দেশকে অচল করে দেওয়া। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের পাতা ফাঁদে এই দুই স্পাই যে এভাবে হাতে নাতে কট খাবে তা খুনাক্ষরেও টের পায়নি দিল্লি। বিশেষ গোয়েন্দাদের জালে এই দুই চতুর খেলোয়াড় আটকা পড়তেই ফাঁস হয়ে গেল শুভেন্দু আর মোদির বাংলাদেশের দখলের পুরো ব্লুপ্রিন্ট। আজ 1 জুলাই, 2 বছর আগে এই জুলাইকে কেন্দ্র করেই আন্দোলন শুরু হলো শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এবং পরবর্তীতে 36 দিনের মাথায় শেখ হাসিনার সরকারের পতন হলো। আন্দোলনটা যদিও কোটা বিরোধী আন্দোলন ছিল, যে সরকারি চাকরিতে কোটা চায় না। সেই আন্দোলনটা যে কোনো কারণেই হোক ডাইভার্ট হলো এবং ডাইভার্ট হওয়ার পরে সরকার বিরোধী সরকার পতনের আন্দোলন শুরু হলো। সরকার পতনের আন্দোলনটা ডে 1 থেকেই মাথায় ছিল কিনা এরকম অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছিল পরবর্তীতে, এবং সেই প্রশ্নগুলোর একটু আধটু সমাধানও বোধহয় আমরা পেয়েছিলাম, যে এটা কোটা বিরোধী আন্দোলন ছিল নাকি অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল যে এভাবে এন্ট্রি নিয়ে এভাবে শেষ করা হবে। মূলত সেটা শেখ হাসিনা সরকার পতনেরই আন্দোলন ছিল। পরবর্তীতে প্রফেসর ইউনূসের ক্ষমতা গ্রহণ, তার বিভিন্ন ধরনের বক্তব্য, তার 1.5 বছরের শাসন আমল, জুলাই যোদ্ধাদের নানা ধরনের অ্যাক্টিভিটিস, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তাড়িয়ে দেওয়ার পরে আমরা ভালো একটা বাংলাদেশ পেলাম কিনা, এরকম নানা ইকুয়েশন গত 1.5-2 বছর ধরে চলছে। কিন্তু তার কোনো সমাধান পেয়েছি কি আমরা? যখন ঘটা করে দেশে জুলাইয়ের বর্ষপূর্তি, দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত হচ্ছে, সরকারি আয়োজন রয়েছে, সরকারি দলের আয়োজন রয়েছে, সরকারি দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের আয়োজন রয়েছে, বিরোধী দলের জামাত, এনসিপি সহ বিভিন্ন তাদের মতাদর্শের বিরোধী দলের আয়োজন রয়েছে, ঘটা করে 36 দিনের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। এই ব্যাপারগুলো যখন হচ্ছে তখন প্রশ্ন একটাই, সেটা হচ্ছে জুলাই যে এসেছে সেই জুলাইয়ের বেনিফিটটা কারা পেয়েছে এবং জুলাই যোদ্ধারা সত্যিকার অর্থেই আমাদের একটা ভালো বাংলাদেশ দিতে পেরেছেন কিনা। চলুন একটু আলোচনা করে 5 আগস্ট 2024 থেকে পরবর্তী 2 বছর প্রায় এই সময়টার গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আমরা আলোচনা করে বুঝে ওঠার চেষ্টা করি যে জুলাই আন্দোলনের সুফলটা বাংলাদেশের জনগণ পেয়েছে নাকি অন্য কেউ পকেটে ভরেছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই ফিরে এসেছে, দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হচ্ছে, ঘটা করে সরকারি আয়োজন রয়েছে, বেসরকারি আয়োজন রয়েছে এবং 36 দিন ব্যাপী কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা করা হয়েছে। সেই মুহূর্তেই আমরা যদি 5 আগস্ট থেকে শুরু করি, যে 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হলো, তারপর থেকে বাংলাদেশ কি শেখ হাসিনাকে যেভাবে আমরা খারাপ সরকার, খারাপ উপাধি দিয়েছিলাম, তারপরে বাংলাদেশ কি ভালো একটা সরকার পেয়েছে, ভালো একটা শাসন পেয়েছে, ভালো একটা বাংলাদেশে রূপান্তরিত হতে পেরেছি কি আমরা? এই প্রশ্নের সমাধান খুঁজতে গেলে আমরা কি পাই? তো প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিও দেখেছেন। দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে, মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।